আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে আমরা নবম দশম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের 15 অধ্যায় থেকে বোর্ড পরীক্ষা কুমিল্লা বোর্ড 2025-এ আসা সৃজনশীল প্রশ্নোত্তর নিয়ে আজকের ক্লাসে আমরা আলোচনা করব। তো চলো কথা না বাড়িয়ে আমরা সরাসরি আমাদের ক্লাসে চলে যাই। দেখো, কুমিল্লা বোর্ড 2025-এ ক নম্বর প্রশ্নে কি বলেছে দেখো তো। ক নম্বর প্রশ্নে বলেছে যে কিশোর অপরাধ কাকে বলে। কিশোর অপরাধ কাকে বলে অর্থাৎ অপ্রাপ্ত বয়স্ক কিশোর অথবা কিশোরীর দ্বারা সংগঠিত যে কোনো অপরাধই কিন্তু আসলে হচ্ছে কিশোর অপরাধ। তো দেখো এখানে সেটি বলা হয়েছে যে অপ্রাপ্ত বয়স্ক কোনো কিশোর বা কিশোর কিশোরী অর্থাৎ অপ্রাপ্ত বয়স্ক কোনো কিশোর বা কিশোরী যখন দেশের প্রচলিত আইন ভঙ্গ করে কোনো অপরাধমূলক কাজ করে তখনই তাকে কি বলা হয়, কিশোর অপরাধ। তখন তাকে কি বলে, কিশোর অপরাধ বলে। দেখো এবারে যে খ নম্বর প্রশ্নে বলেছে যে সামাজিক মূল্যবোধের অবক্ষয় ঘটে কেন, ব্যাখ্যা করো। কি সামাজিক মূল্যবোধের অবক্ষয় কেন ঘটে, ব্যাখ্যা করো। দেখো, নৈতিক শিক্ষার অভাব, সংস্কৃতির নেতিবাচক প্রভাব এবং বিচারহীনতার যে সংস্কৃতি সেটির কারণে কিন্তু আসলে কি ঘটে, সামাজিক মূল্যবোধ ঘটে। আচ্ছা, মূল্যবোধটা হচ্ছে কি দেখো আসলে সামাজিক মূল্যবোধের অবক্ষয় ঘটে, ঠিক আছে। তো মূল্যবোধটা আসলে কি, মূল্যবোধ হচ্ছে আসলে মানুষের নৈতিক একটা মানদণ্ড, অর্থাৎ কোন কাজটি ভালো, কোন কাজটি খারাপ, কোনটি গৃহীত এবং কোনটি আসলে আমাদের বর্জনীয় কাজ, এটির যে বিচার বিবেচনা করার যে একটা মানদণ্ড, এটিকেই কিন্তু আমরা আসলে বলছি কি, মূল্যবোধ। আর যখন এই যে মূল্যবোধের নেতিবাচক পরিবর্তন ঘটছে তখনই কিন্তু আমরা বলছি তাকে কি, মূল্যবোধের অবক্ষয়। আমরা বলছি মূল্যবোধের অবক্ষয়। তো এখানে বলেছে দেখো যে সামাজিক মূল্যবোধ হলো সমাজের রীতিনীতি, মনোভাব এবং সমাজের অন্যান্য অনুমোদিত আচার আচরণের সমন্বয়। দেখো, যখন সমাজের মানুষের মাঝে এই যে রীতিনীতি এবং যে আচার আচরণগুলো এগুলোর যখন নেতিবাচক প্রভাব ফেলে এবং কি হয়, যখন নেতিবাচক প্রভাব ফেলে তখন কিন্তু মূল্যবোধের এই যে অবক্ষয় দেখা যায়, ঠিক আছে। এছাড়াও দেখো, সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠার অভাব, সমাজের আইনের শাসনের দুর্বলতা ও অভাব, মানুষের সহনশীলতার অভাব, হ্যাঁ, এবং বিশৃঙ্খল পরিবেশের কারণেও কিন্তু আসলে এই যে সামাজিক মূল্যবোধ, এই মূল্যবোধের অবক্ষয়, এই সামাজিক মূল্যবোধের কিন্তু অবক্ষয়টি ঘটে থাকছে, ঠিক আছে। তো এটি ছিল খ নম্বর প্রশ্ন। দেখো, গ নম্বর প্রশ্নে বলেছে দৃশ্যকল্প একে কোন সামাজিক সমস্যাকে ইঙ্গিত করছে, ব্যাখ্যা করো। তাহলে চলো আমরা উদ্দীপকটি পড়ে আসি, দেখে আসি যে উদ্দীপকে দৃশ্যকল্প একে আসলে কি বলেছে। দেখো, দৃশ্যকল্প একে বলেছে যে জমির মিয়া 2 মাস হলো দুবাই থেকে দেশে ফিরেছে। ওকে ফাইন। তারপর দেখো বলেছে যে তার ওজন আগের চেয়ে কমে গেছে। এটা একটি লক্ষণ, এটি মাথায় রাখো যে তার ওজন কমে গিয়েছে, ঠিক আছে। শরীর সবসময় গরম থাকে ও ঘন ঘন পেটে সমস্যা হয়। শরীর গরম থাকে, ঘন ঘন পেটে সমস্যা হয়, ঠিক আছে। তারপর দেখো বলেছে পরিবারের সদস্যরা ডাক্তারের শরণাপন্ন হলে ডাক্তার রক্ত পরীক্ষার পরামর্শ দেয়। ডাক্তার কি করার পরামর্শ দেন, রক্ত পরীক্ষার পরামর্শ দেন। দেখো, গ নম্বর প্রশ্নে বলেছে যে দৃশ্যকল্প একে কোন সামাজিক সমস্যাকে ইঙ্গিত করছে। দেখো, এই যে উদ্দীপক পড়ে আমরা কিছু কি করলাম, কিছু আমরা ইঙ্গিত পেয়েছি, রোগের কিছু লক্ষণ পেয়েছি। তার মধ্যে কি, যে তার হচ্ছে যে ওজন কমে গিয়েছে, তার শরীর সবসময় গরম থাকছে, ঘন ঘন পেটে সমস্যা হচ্ছে, এইগুলো একটা লক্ষণ পেয়েছি, কিছু লক্ষণ পেয়েছি। এবং আরেকটি লক্ষণ পেয়েছি, ডাক্তার কিন্তু তাকে রক্ত পরীক্ষা করতে দিয়েছে। অর্থাৎ এক্ষেত্রে আমরা বুঝতে পারছি যে সে কিন্তু আসলে মরণ ব্যাধি রোগ এইডসে আক্রান্ত, হ্যাঁ। এবং এই যে লক্ষণগুলি প্রকাশ পেয়েছে এবং একই সাথে কিন্তু ডাক্তার তাকে কিন্তু হচ্ছে কি রক্ত পরীক্ষা করতে দিয়েছে। অর্থাৎ HIV একটি হচ্ছে ভাইরাস আছে, এই ভাইরাসের সংক্রমণের কারণেই কিন্তু আসলে এইডস নামক রোগটি হয় এবং এ কারণেই কিন্তু হচ্ছে ডাক্তার তাকে রক্ত পরীক্ষা করার জন্য করতে দিয়েছিল, ঠিক আছে। তো চলো আমরা আর কথা না বাড়িয়ে আমরা আমাদের উত্তর দেখে আসি। দেখো উত্তরে কি বলেছে, উত্তরেও কিন্তু সে কথাই কিন্তু আসলে বলেছে। দেখো, দৃশ্যকল্পে একে উল্লেখিত জমির মিয়ার শারীরিক লক্ষণগুলো এইডস
এইডস নামক মরণব্যাধি বা সামাজিক সমস্যাকে কি ইঙ্গিত করছে, ঠিক আছে। তো দেখো এই যে আমরা পেয়ে গিয়েছি যে এইচআইভির কথাই কিন্তু এখানে বলা হয়েছে। তো এইচআইভিটা কি? এইচআইভি হচ্ছে অতি ক্ষুদ্র এক বিশেষ ধরনের অ্যান্টিভাইরাস, ঠিক আছে। এই ভাইরাস কিন্তু আসলে মানবদেহে প্রবেশ করে কিন্তু আসলে দেহের নিজস্ব কিছু যে রোগ প্রতিরোধ ক্ষমতা থাকে সেগুলোকে কিন্তু আসলে কি করে, সেগুলোকে ধীরে ধীরে আসলে নষ্ট করে দেয়, ঠিক আছে। তো দেখো কি বলছে যে এই ভাইরাসে আক্রান্ত ব্যক্তির ওজন 2 মাসের মধ্যে, কয় মাসের মধ্যে? 2 মাসের মধ্যে শতকরা 11 ভাগের বেশি কমে যায়, শতকরা 11 ভাগের বেশি কমে যায়। দেখো সার্বক্ষণিক জ্বর ও ডায়রিয়া লেগেই থাকে, যেটি কিন্তু আমরা উদ্দীপকে দেখেছি যে সে হচ্ছে তার শরীর গরম থাকছে এবং ঘন ঘন তার পেটে সমস্যা হচ্ছে, উদ্দীপকে কিন্তু এই বিষয়টি আমরা দেখেছি। তারপরে দেখো বলছে যে 1 মাসের বেশি সময় ধরে ক্রমাগত কাশি হতে থাকে, ঠিক আছে। শুকনো কাশি কিন্তু আসলে এই রোগে বেশি দেখা যায়। তো এখানে কাশির কথা বলা হয়েছে। তারপর দেখো সাধারণত শুকনো কাশি লেগে থাকে, হ্যাঁ এখানে কিন্তু শুকনো কাশির কথা বলেছে। তো দেখো এক্ষেত্রে কিন্তু আমরা শিওর হয়েছি যে এখানে আসলে কিন্তু কি এইডসের কথাই কিন্তু আসলে বলেছে। পরবর্তীতে দেখো বলেছে যে উদ্দীপকে দৃশ্যকল্পে একে দেখা যায় জমির মিয়া দুবাই থেকে দেশে ফেরার পর তার ওজন কমে গিয়েছে, শরীর সবসময় গরম থাকে এবং ঘন ঘন পেটে সমস্যা, যেটাকে আমরা বলছি কি ডায়রিয়া, এটি দেখা দিচ্ছে এবং এই লক্ষণগুলো এইচআইভি ভাইরাসের সংক্রমণের প্রাথমিক ও প্রধান উপসর্গ, ঠিক আছে। তো সাধারণত এই যে এইডস আক্রান্ত ব্যক্তির ওজন কিন্তু আসলে খুব দ্রুত, হ্যাঁ খুব দ্রুত কিন্তু হ্রাস পায় এবং দীর্ঘমেয়াদী কিন্তু জ্বর থাকে এবং পেটের পীড়া বা হচ্ছে এই যে ডায়রিয়ার মতন যে সমস্যাগুলো সেগুলো কিন্তু আসলে কি দেখা দেয়, ঠিক আছে। দেখো যেহেতু তার শারীরিক লক্ষণগুলো এইডস রোগের উপসর্গের সঙ্গে হুবহু মিলে যায়, তাই বলা যায় দৃশ্যকল্পে একের মাধ্যমে একটি ভয়াবহ স্বাস্থ্যগত ও সামাজিক সমস্যা অর্থাৎ এইডস নামক যে মরণ ব্যাধি রয়েছে সেটিকেই কিন্তু আসলে ইঙ্গিত করছে, সেটিকেই কিন্তু আসলে নির্দেশ করছে। তো শিক্ষার্থীরা এই ছিল আমাদের গ নম্বর প্রশ্ন। চলো আমরা এবারে ঘ নম্বর প্রশ্নটি দেখে আসি। ঘ নম্বর প্রশ্নে কি বলেছে? ঘ নম্বর প্রশ্নে বলেছে যে ঘতে বলেছে দৃশ্যকল্প 2-এ উল্লেখিত সামাজিক সমস্যা সমাধানে কি কি পদক্ষেপ আসলে গ্রহণ করা যেতে পারে বলে তুমি মনে করো। তো দেখো দৃশ্যকল্প 2-এ কোন সামাজিক সমস্যার কথা বলেছে দেখো তো। দৃশ্যকল্প 2-এ বলেছে যে সিরাজগঞ্জে একই পরিবারে 6 জন সিএনজিতে করে বাড়ি ফিরছিল, ওকে। দেখো তারপর বলেছে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক পাশ কাটাতে গিয়ে ধাক্কা দেয়। তারপরে দেখো এতে ঘটনাস্থলে 6 জন গুরুতর আহত হয়। অর্থাৎ কি? অর্থাৎ এক্ষেত্রে যে সামাজিক সমস্যা সড়ক দুর্ঘটনা রয়েছে সেই বিষয়টি কিন্তু আসলে ইঙ্গিত করা হয়েছে, সেই বিষয়টির কথাই বলা হয়েছে। তাহলে দৃশ্যকল্প 2-এ উল্লেখিত সামাজিক সমস্যাটি হচ্ছে কি? সড়ক দুর্ঘটনা। তাহলে আমরা সামাজিক সমস্যাটি পেয়ে গিয়েছি যে সেটি হচ্ছে সড়ক দুর্ঘটনা। চলো এবারে আমরা এই যে সড়ক দুর্ঘটনা নামক যে সামাজিক সমস্যা সেটি আসলে সমাধানে কি কি পদক্ষেপ আমরা আসলে গ্রহণ করতে পারি, হ্যাঁ কি পদক্ষেপ আমরা গ্রহণ করতে পারি সেই বিষয়টি আসলে চলো দেখে আসি। দেখো এখানে কিছু হচ্ছে পয়েন্টের কথা বলা হয়েছে যেগুলো আসলে গ্রহণ করলে, যে এই পদক্ষেপগুলো গ্রহণ করলে কিন্তু আসলে যে সড়ক দুর্ঘটনা অনেকাংশেই কমিয়ে আনা সম্ভব, ঠিক আছে। তো চলো আমরা দেখে আসি যে কি কি পয়েন্টের কথা বলা হচ্ছে। একে বলেছে দেখো চালক নিয়োগের ক্ষেত্রে উপযুক্ত শিক্ষা ও প্রশিক্ষণ যোগ্যতাকে গুরুত্ব দেওয়া, অর্থাৎ চালকদের কিন্তু আসলে প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে এবং প্রশিক্ষণপ্রাপ্ত সনদ এবং সনদপ্রাপ্ত যারা চালক রয়েছেন এদের কিন্তু আসলে এরা যদি হচ্ছে গাড়ি চালায় তাহলে কিন্তু আসলে অনেকাংশেই এই যে দুর্ঘটনা ঘটছে, সড়ক দুর্ঘটনা, এখান থেকে কিন্তু অনেকাংশে আসলে মুক্তি পাওয়া সম্ভব। কারণ কি বলতো? কারণ একজন প্রশিক্ষিত চালক কিন্তু আসলে ট্রাফিক সিগন্যাল অর্থাৎ ট্রাফিক সংকেত এবং ট্রাফিক আইন যেগুলো রয়েছে এবং বিভিন্ন বিষয় যেগুলো সড়কে আমাদের জানার বা বিভিন্ন আইন যেগুলো রয়েছে এগুলো কিন্তু আসলে একজন প্রশিক্ষিত চালক কিন্তু আসলে এই বিষয়ে অবগত থাকে, হ্যাঁ। এবং যে কোনো জরুরি পরিস্থিতিতে যানবাহনের যে কোনো ত্রুটিতে সে কিন্তু আসলে খুব ইমার্জেন্সি ভাবে যে কোনো সিদ্ধান্ত কিন্তু গ্রহণ করতে আসলে সক্ষম হয়, যার ফলে কি হয়? যার ফলে অনেকাংশে দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়।
এখানে দেখো সেই কথাটি বলা হয়েছে যে চালক নিয়োগের ক্ষেত্রে উপযুক্ত শিক্ষা এবং প্রশিক্ষণ যোগ্যতাকে গুরুত্ব প্রদান করতে হবে। দেখো 2 নম্বরে কি বলেছে, 2 নম্বরে বলেছে গাড়ির চালককে ট্রাফিক আইন কানুন এবং নিয়ম শৃঙ্খলা মেনে গাড়ি চালাতে হবে। অর্থাৎ এই ক্ষেত্রেও কিন্তু আসলে সেই প্রশিক্ষণের বিষয়টি কাজ করছে, ঠিক আছে। দেখো 3 নম্বরে বলেছে বেপরোয়া ও নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি না চালানো। অর্থাৎ বেপরোয়া এবং নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি না চালাতে বলা হয়েছে। 4এ বলা হয়েছে দেখো যে ভারী যানবাহন চলাচলের জন্য কি আলাদা লেনের ব্যবস্থা করতে হবে, ঠিক আছে। কিসের জন্য? ভারী যানবাহন চলাচলের জন্য। 5এ বলেছে দেখো যে আধুনিক ও মানসম্মত ড্রাইভিং ট্রেনিং ইনস্টিটিউট স্থাপন করতে হবে। 6 বলেছে ঝুঁকিপূর্ণ রাস্তা, কালভার্ট, বীজ সংস্কার এবং পুনর্নির্মাণ করে সড়ক নিরাপদ করতে হবে, ঠিক আছে। দেখো 7এ বলেছে আইন প্রয়োগকারী সংস্থাকে দায়িত্ব পালনে সহায়তা করতে হবে। অর্থাৎ যারা আইন প্রয়োগকারী সংস্থা রয়েছে তাদেরকে আরো বেশি সচেতন থাকতে হবে এই বিষয়ে এবং তাদের দায়িত্ব পালনে সুষ্ঠুভাবে দায়িত্ব পালন করতে হবে, ঠিক আছে। দেখো 8 নম্বরে বলেছে দূরপাল্লার সড়কের পাশে বাড়িঘর তৈরি এবং হাট বাজার স্থাপন না করা। এবং 9এ বলেছে যে রক্ত পরীক্ষার মাধ্যমে অ্যালকোহল ও মাদক গ্রহণকারী গাড়ি চালককে শনাক্ত করা এবং তাদের লাইসেন্স বাতিল করা। অর্থাৎ দেখো এটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পয়েন্টের কথা আমরা দেখতে পেয়েছি যে আসলে রক্ত পরীক্ষার মাধ্যমে কি করতে হবে, অ্যালকোহল এবং মাদক গ্রহণকারী যেসব গাড়ি চালক রয়েছে তাদেরকে কিন্তু আসলে শনাক্ত করতে হবে। হ্যাঁ, এই যে শনাক্ত করতে হবে এবং কি করতে হবে এবং এর ব্যবস্থা নিতে হবে। কি ব্যবস্থা নিতে হবে? তাদের কিন্তু আসলে লাইসেন্স বাতিল করতে হবে এবং এর মাধ্যমে এই যে আমরা পদক্ষেপ গ্রহণ করছি, এই সব পদক্ষেপ গ্রহণ করার মাধ্যমেই কিন্তু আসলে আমরা নিরাপদ সড়ক করতে পারবো। আমরা আসলে নিরাপদ সড়ক পেতে পারি এই সব পদক্ষেপ গ্রহণের মাধ্যমে। এখানে কিন্তু দেখো সেই কথাই বলা হয়েছে। তো দেখো এই যে আমরা একটা বিস্তর আলোচনা করলাম সড়ক দুর্ঘটনা প্রতিরোধে এবং নিরাপদ সড়ক প্রাপ্তির ক্ষেত্রে আমরা কি কি করতে পারি, একটা যে বিস্তর আলোচনা আমরা ইতোমধ্যেই করলাম। দেখো এর পরিপ্রেক্ষিতে আমরা কি বলতে পারি, আসলে এই যে সড়ক দুর্ঘটনা এটি কিন্তু আসলে শুধুমাত্র একটি দুর্ঘটনা নয়, এটি একটি সামাজিক অভিশাপ। এটি একটি সামাজিক অভিশাপ যা অনেক পরিবারকে আসলে কিন্তু কি করছে, অনেক পরিবারকে নিঃস্ব করে দিচ্ছে, নিস্তেজ করে দিচ্ছে, ঠিক আছে। তো এই যে সরকারি কঠোর নজরদারি এবং সাধারণ মানুষকে যে সচেতন করা, এই সচেতনতার মাধ্যমে কিন্তু আসলে এই দুয়ের সমন্বয় কিন্তু আমরা দৃশ্যকল্পের 2-এ যে বর্ণিত সামাজিক সমস্যা অর্থাৎ যে সড়ক দুর্ঘটনার কথা বলা হয়েছে সেটি কিন্তু আসলে রোধ করা অনেকাংশেই সম্ভব। তো তাহলে কি আমাদের এই বিষয়গুলোর প্রতি আসলে আরো অনেক বেশি কঠোর হতে হবে এবং সচেতন হতে হবে। তো শিক্ষার্থীরা এই ছিল কিন্তু আসলে আমাদের আজকের ক্লাস। পরবর্তীতে আবারও নতুন কোনো ক্লাসে দেখা হচ্ছে তোমাদের সাথে। তোমাদের সকলের জন্য অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ সবাইকে।